কি সমস্যা তোদের? আমার গালটাকে সরকারি গাল পেয়েছিস নাকি? হ্যাঁ, যখন ইচ্ছে যার ইচ্ছে এসে এসে থাপ্পড় বসিয়ে দিস। কখনো শিশির, কখনো তুই। কষ্ট হয় না আমার? কাঁদতে কাঁদতে উজান আঙুল তুলে ধরে বলল, ইউনো, তোকে এর চাইতে বেশি পানিশমেন্ট দেওয়া দরকার। যদি আজ তোকে স্নেহ না করতাম না, তাহলে শিশিরের থেকে সব শোনা মাত্র তোকে খুন করে রেখে দিতাম। রোদ মুখে আদরে এক ভাব টেনে ধরে বলল, সরি না। দেখো কিরকম কাঁদতে কাঁদতে নাকটা লাল বানিয়ে দিচ্ছে। এ ভাই, চুপ না এবার। আজকে নিজেকে তোর ভাই বলতে লজ্জা লাগছে আমার। মনে হচ্ছে ভাই হিসেবে আমি ব্যর্থ, একটা কাওয়ার্ড আমি। রোদ উজানের গাল জোড়া আঁকড়ে ধরে বলল, না ভাই, ভাই বলছি এরকম বলতে নেই তো। ভালো ভাই আমার। তুই তো তোর যথাসাধ্য আমার খোঁজ করতে চেষ্টা করেছিলি বল। আমি সেই সুযোগ দেইনি। তোকে যখন দেখতে গেলাম নিজেকে কত হাসি খুশি প্রেজেন্ট করলি, দেখে মনে হলো না জানি তোরা কত পারফেক্ট হাজব্যান্ড ওয়াইফ, কত ভালোবাসা তোদের মাঝে। তুই তুই ওই লোকটাকে নিয়ে এত ভালো আছিস যে শিশিরকে তুই একটাবার ভরসা করতে পারলি না আমাকে। সেদিন একটাবার ফোন করা যেত না আমাকে? সেদিন এমন এক পরিস্থিতি তৈরি হয়েছিল যে আমি তোকে ফোন করে বলবো, সে ওয়েটাও সিয়াম রাখিনি ভাই। হ্যাঁ বুঝলাম, কিন্তু তারপর তারপর কেন মিথ্যে অভিনয় করে গেলি? কেন বললি তুই ঠিক আছিস? কেন রোদ, বল কেন? এতই অধম মনে হতো আমাকে তোর? শিশির হিয়ার জন্য কি না করে, পারলে বোধহয় নিজের জীবনটাও দিয়ে দেয়। আর তুই আমাকে আমাকে তোর ভালো থাকার কথাটাও সত্য করে জানার সুযোগটাও দিলি না। তা নয় ভাই, তোকে মিথ্যে বলেছি কারণ তুই সত্যি জানা মানে শিশির অবধি সবটা জানা। আমি চাইনি আমার ভুলের জন্য শিশির জীবনটা আর কোনোভাবে আর কিছু বলতে গিয়ে থেমে গেল রোদেলা। দরজার আড়লে দাঁড়িয়ে চুপি চুপি কাঁদতে থাকা হিয়াকে দেখে বিস্ময়ে তাকিয়ে উঠল। হিয়া কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে, চোখ দিয়ে অজস্র অশ্রুফোঁটা ঝরাচ্ছে। হিয়ার কান্নার রেশে সে গায়ে লাগলো রোদেরও। সেও কান্না ভেজা চোখে ইশারায় হিয়াকে ডাকতে থাকলো। এক পা দু পা করে ধীর পায়ে রোদের দিকে এগিয়ে আসলো হিয়া। হিয়ার হাত ধরে হিয়াকে নিজের সামনে বসিয়ে দিয়ে আলতো হাতে হিয়ার গালে হাত রাখতেই কান্নার বেগ বেড়ে উঠল হিয়ার। বাড়তে বাড়তে এতই জোরালো গতিতে অশ্রু ঝরতে শুরু করলো যে হিয়ার সাথে তাল মিলিয়ে চিৎকার করে এবার নিজেও কেঁদে ভাসিয়ে দিল রোদেলা। অকপটে রোদকে জড়িয়ে ধরল হিয়া। হিয়ার মাথায় হাত বুলাতে শুরু করলো রোদ। কাঁদতে কাঁদতে অভিযোগের সুর টেনে হিয়া মুখ উঠিয়ে নিয়ে বলল, জানো রোদাপু, তুমি চলে যাবার পর থেকে জীবনটা অনেক বিষাক্ত হয়ে আছে। না আমি ভালো আছি, না উজান, না ভাইয়া। একটা সময় তোমার উপর আমার খুব ঘেন্না জন্মেছিল। সবকিছুর জন্য তোমাকে দায়ী ভাবতাম। কেন তুমি আমাদের ছেড়ে চলে গেলে? খুব রাগ উঠতো তোমার উপর। তোমার কথা বললেই আমি কানে হাত দিয়ে রাখতাম। হিয়া ওর চোখ নাক মুছে নিয়ে আবার বলতে শুরু করলো, জানো আমি ভাইয়াকে কি বলতাম? বলতাম তুই রোদ আপুকে ভুলে যা। রোদ আপু আর কোনো দিন তোর হবে না। তুই একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করে নে। কিন্তু ভাইয়া শুনতো না। উল্টো তো উল্টো আমার সাথে রাগারাগি করতো। বলতো ভাইয়ার নাকি মন বলে তুমি ভালো নেই। তুমি এখনো ভাইয়াকে ভালোবাসো, জানো? তারপর ভাইয়া আরো কি বলতো? হিয়া তার অস্থির হাতে শিশিরের বেডের পাশের ডয়ার থেকে একটা ডায়েরি বের করে সেখান থেকে রোদ আর শিশিরের একটা ছবি বের করে নিয়ে রোদের পাশে গিয়ে বসে কান্নারত সুরে বলল, এই দেখো কি করতো। ভাইয়া রোজ রাতে তোমার এই ছবিটা জড়িয়ে কান্না করতো। আমি কত বকেছি। একবার তো ছবিটা ছিঁড়েও ফেলতে চেয়েছিলাম। ভাইয়া আমাকে মার দিছিল সেজন্য, জানো? চোখগুলো বড় বড় করে বলছে আমি যেন তার জিনিসে আর কখনো হাত না দিই। সেদিন খুব রাগ হচ্ছিল আমার, খুব কান্না করছে আমি। বলতে বলতে আরো ডুকরে কেঁদে দিল হিয়া। নিজের অদৃশ্য এক মাতৃত্বের সাথে হিয়াকে নিজের বুকে জড়িয়ে ধরল রোদেরা। তুমি কেন বারবার চলে যাও রোদ আপু? আমার সাথে এই একটা বছরে কি কি হয়েছিল তুমি জানো? কেউ পাশে ছিল না। লতাও অ্যাডমিশন নিয়ে ব্যস্ত ছিল। চাচিও পাল্টে গেছিল। আমি একা একা ছিলাম। আগে তুমি বুঝাইতা, তুমি সব সমস্যা এক হাতে সামলে নিতা, কিন্তু তুমি যাবার পর থেকে আমি খুব একলা পড়ে গিয়েছিলাম। কেউ পাশে ছিল না। আর বলতে পারল না হিয়া। রোদের জন্য জমানো যত কান্না ছিল সব বের করতে শুরু করলো। রোদেলা নিজের চোখ মুছে নিয়ে অশান্ত হিয়াকে শান্ত করতে করতে বলল, তোর ভাইকে বাঁচানোর আর কোনো উপায় যে ছিল না আমার হাতে বুড়ি। আমি খুব হেল্পলেস ছিলাম সেদিন। বিশ্বাস কর, তোদেরকে ছাড়া আমিও ভালো ছিলাম না একটুও না। খুব মনে পড়তো শিশিরকে, তোকে। আর
আমার ফেরার কোনো রাস্তা ছিল না। এখন তো তুমি ফিরেছো, এখন আর কোথাও যাবে না বলো? আমাকে ছুঁয়ে কথা দাও। মুখে কান্নামাখা এক মায়াবী হাসি টেনে রোদ বলল, তোর ভাই যেভাবে আমাকে কোলে করে কিডন্যাপ করে তুলে নিয়ে এসছে, তোর মনে হয় সে আমাকে আর কোথাও যেতে দেবে? হেসে দিল হিয়া। চোখ মুছে হেসে ফেলল উজান নিজেও। রোদেলা হিয়ার চোখ মুখ গাল ভালো করে মুছে দিয়ে বলল, তা আপনার ভাইটা কোথায় শুনি? কথা বলবে না বুঝি আমার সাথে? উজান বিছানার বালিশটা মেলে তাতে শুইয়ে দিয়ে বলল, শুধু কথা, সামনে যা, শুধু তোর চেহারা আয়নায় দেখার মতো অবস্থায় রাখি কিনা সন্দেহ আছে। রোদেলা উজানকে হালকা করে সরিয়ে দিয়ে উঠতে উঠতে বলল, বেয়াদব, তোর নিজের অবস্থা ঠিক কর। কি বানিয়েছিস চোখ মুখের অবস্থা এগুলো? হিয়া মুখে এক প্রফুল্লের হাসি টেনে দিয়ে রোদেলার সাথে নিজেও উঠে এসে বলল, হুম, খুব হ্যান্ডসাম হয়েছে রে। আমি তো ফার্স্ট ওকে খেয়াল করিনি বুঝলি। পরে যখন ফ্লাইটে আসতে আসতে ওর দিকে তাকিয়ে নিখুঁতভাবে দেখলাম, হায় রে, আমার অবস্থা তো পুরো যায় যায়, বিশ্বাস কর। আমি তো কোনো দিন ইমাজিনও করতে পারিনি কলেজে সেই উস্কো খুস্কো ছেলেটা এতটাও হ্যান্ডসাম দেখতে লাগবে। হিয়া মুখের হাসি ধরে রেখেই রোদের কানের কাছে এগিয়ে ফিসফিস করে বলল, একদম ঢ্যাঁচু দেখতে হয়েছে না ভাইয়াটা আমার, বলো? উজান স্যারকেও হার মানিয়ে দিছে। স্যারকেই কেমন পানসে পানসে লাগে এখন দেখো। রোদ হেসে দিয়ে বলল, আস্তে বল, শুনে নিলে তোরই সর্বনাশ। হিয়া একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে ভেঙচি কেটে বলল। শুনুক গিয়ে, ভয় পাই নাকি? রোদ হিয়াকে বলল, তোরা থাক, আমি তোর ভাইয়ের সাথে কথা বলে আসছি। দেখি ম্যানেজার সাহেব আর কত রেগে থাকতে পারে তার রৌদ্রানীর সাথে। মুচকি হেসে রোদ বেরিয়ে আসতেই হিয়া হেলদুলে রুম থেকে বের হতে যাবে অমনি হিয়ার ওড়না আটকে ধরল ওজান। ওড়নাটাকে পেঁচাতে পেঁচাতে ওড়না সহ হিয়াকে টেনে এনে বসালো নিজের মাথার কাছে। হিয়া চোখ পাকিয়ে কিছু বলতে যাবে অমনি হিয়াকে টেনে ফেললো সোজা বিছানায়, সাথে নিজেও। হিয়ার উপর ঝুঁকে এসে নেশাত্মক চাহনি ভরে বলল, এত চোখের পানি কোথায় পান আপনি? ভাইয়ের জন্য কান্না করেন, আমার জন্য কান্না করেন, রোদের জন্য কান্না করেন। বঙ্গোপসাগরের সব পানি আপনার থেকে সাপ্লাই যায় নাকি ম্যাডাম? একদম আমার কান্না করা নিয়ে মজা করবেন না, হ্যাঁ? আমার জেনুইন কান্না আসে এতে। বেশ বুঝলাম। তা রোদের কানে ফিসফিস করে কি জানি বলা হচ্ছিল? ভাইয়া বেশি হ্যান্ডসাম আর আমি পানসে। পানসেই তো। বয়স কত আপনার? আর আমার বয়স দেখেছেন? আমার আগে বুড়ো হয়ে যাবেন আপনি। সব চুল সাদা হয়ে টাক বেরিয়ে আসবে। হ্যাঁ তো, আমি বুড়ো হলে হব, শুধু এই পরিটা ছোট্ট থাকলেই হবে। আমার ছোট্ট পিচ্ছি হিয়া। রেগে গিয়ে হিয়া বলল, আ আমি এখন আর পিচ্ছি নেই, বড় হইছি আমি। ভার্সিটিতে পড়ি। ওজান হিয়ার পুরো মুখে নিজের মুখ ঘষে নিয়ে পকেট থেকে মায়ের দেয়া গহনাগুলো বের করতে করতে বলল, বড় হয়েছে অনেক। দেখি, দেখো তো এদিকে এখন। কি দেখবো? লাগছে তো, হাতটা ছাড়ো না। উজান হিয়ার হাতে বালাজোড়া পরিয়ে দিতে দিতে বলল, জানো হিয়া, আজ মা এইসব আমাকে দিয়ে বলেছে তার বৌমাকে পড়িয়ে দিতে। আর সে এতদিন তোমার সাথে যা আচরণ করেছে জেনে বুঝে হোক, তার জন্য উনি অনুতপ্ত। আর তিনি তোমার কাছে ক্ষমা প্রার্থী। হিয়া বিস্ময়ে উঠে বসলো, হাতের বালাজোড়া দেখতে দেখতে বলল, এসব কি ধরনের কথা উজান? মা কবে কি আচরণ করেছে আমার সাথে? আর মা ক্ষমাই বা কেন চাবে? তুমি কিছু বলনি, তুমি আমাকে অনেক লজ্জায় ফেলে দিলে উজান। অস্থির হিয়াকে শান্ত করে হিয়ার গলায় চেনটা পরিয়ে দিতে দিতে উজান বলল, এতে লজ্জার কি আছে? মা পরিস্থিতির শিকার ছিল ঠিকই, কিন্তু যেভাবেই হোক কিছু হলেও তো এসবে উনি। হিয়া গলা থেকে উজানের হাত ছাড়িয়ে দিয়ে বলল, তাই বলে মারা তাই বলে মারা কখনো ভুল হয় না উজান। তুমি কাজটা ঠিক করনি। আশ্চর্য তো, আমি কি করলাম এতে? ছাড়ো ওসব দেখি। উজান হিয়াকে জড়িয়ে ধরে শুইয়ে নিতেই খেপে উঠল হিয়া। রাগান্বিত সুর টেনে বলল, কি সমস্যা? দরজা খোলা আর এটা ভাইয়ের রুম, ছাড়ো আমাকে। মুখটা গম্ভীর করলেও হিয়াকে ছাড়ল না উজান। দরজা লাগিয়ে হিয়ার দিকে এগিয়ে আসতেই মাথার চুল খামছে ধরল হিয়া। উজানের এই সময়ে অসময়ে আসা আদরের টানে যেন মেয়েটা বিরক্ত ত্যক্ত হেনস্থ। উজান হিয়ার দিকে ধেয়ে আসতে আসতে বলল, রাত 4টা বাজতে যাচ্ছে, এখন একটু ঘুমাই আমরা।
হিয়া উজানকে এক ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চেয়েও পারল না। উপায়ন্তর না পেয়ে উজানের বাহু বন্ধনে আটকে থাকতে হলো তাকে। আমরা এখন ঘুমিয়ে গেলে চলবে? ভাইয়া আর আপু এসে ডাকলে তখন? তোমার মনে হয় রোদকে এত সহজে ছাড়বে তোমার ভাই? হ্যাঁ, কিন্তু চুপ, কোনো কথা না আর। কালকে অনেক কাজ আছে, কাজই আসবে। শিশির আর রোদের বিয়ে হবে, রোদের ট্রিটমেন্ট চলবে, আরও অনেক কিছু। তাই এখন একদম রেস্ট, বুঝেছো? হ্যাঁ, কিন্তু উজান, আমরা তো আমাদের রুমে গিয়ে সব। আর বলতে পারল না হিয়া। তার আগেই তাকে নিয়ে আদরের দেশে হারিয়ে গেল উজান। এদিকে সিঁড়ি বেয়ে ধীরস্থ পায়ে ছাদের ওপর আসতেই বুক ধরফর করতে শুরু করলো রোদেলার। কোথায় শিশির, কোথায় শিশির, কোথায় তার শিশির? সামনে একটু এগিয়ে আসতেই পা আটকে গেল তার। পেছন ফিরে সিগারেট হাতে দাঁড়িয়ে আছে তার ম্যানেজার সাহেব। সাথে আকাশের দিকে তাকিয়ে ধোঁয়া ছাড়ছে তো কখনো আকাশের তারা গুনছে। রোদের উপস্থিতি ঠিকই ধরতে পারছে, কিন্তু এতটাই রেগে পাথর হয়ে আছে যে একটা আওয়াজ অবধি করছে না ছেলেটা। এত খারাপ। ভয়ে ভয়ে শিশিরের পিঠের ঠিক সামনে এসে দাঁড়িয়ে পড়ল রোদেলা। রাতের নীরবতায় রোদে নিঃশ্বাসের তপ্ত শ্বাসের ধ্বনি শোনা যাচ্ছে স্পষ্ট। সেই শ্বাসের ছোঁয়া গিয়ে লাগছে শিশিরের পিঠে, কিন্তু শিশির সেই ছোঁয়াটাকেও আজ অগ্রাহ্য করে ইচ্ছে মতো সিগারেট টাইনে যাচ্ছে তো যাচ্ছে, যেন শরীরের কোনো হেলদোল নেই বুঝি আর তার মধ্যে। থাকতে না পেরে অকপটে শিশিরকে পেছন থেকে জড়িয়ে ধরল রোদেলা। এক ফোঁটা দু ফোঁটা করে অশ্রু ফেলতে ফেলতে অঝরে কেঁদে ভাসিয়ে দিল মেয়েটা। সেই অবিরত অশ্রু ফোঁটা নিমিষেই ভাসিয়ে দিল শিশিরের শার্ট। কিন্তু এই পাথরটাকে দেখো, মেয়েটা এত কাছে তবুও তার কোনো আক্ষেপই হচ্ছে না। এখনো নিজের এই রৌদ্রানীর সাথে কথা না বলে থাকবে? আমার কি দোষ ছিল এতে? আমি নিরুপায় ছিলাম সেদিন, সহ্য করতে পারিনি তোমার ওই পরিস্থিতি। আমার কাছে আর কোনো উপায় ছিল না, এটুকু তো বুঝো তুমি। তাচ্ছিলের এক হাসি টেনে হাতের সিগারেটটা সামনে ছুঁড়ে ফেলল শিশির। শিশিরের এই অসহ্য রকম অ্যাটিটিউড দেখে রেগে মেগে আরও কাঁদতে শুরু করলো রোদেলা। কেন বুঝতে চাইছে না শিশির যে তার সত্যি খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট। কথাই যখন বলবে না তখন নিয়ে আসলে কেন? খুব তো বাবাকে বলে আসলে আমার দায়িত্ব নেবে, আমাকে সারিয়ে তুলবে। আর এখন এখন ইগো দেখানো হচ্ছে আমায়। কথা বলবে না তো বেশ, তাহলে আমিও থাকবো না আর এই বাড়িতে। চলে যাব, আমি অনেক দূরে চলে যাব। আর এমন জায়গায় যাব যে তুমি। আর কিছু বলতে পারল না রোদেলা। তার আগেই তার এক হাত টেনে সামনের এক পিলারে ধাক্কা দিয়ে তাকে চেপে ধরল শিশির। আষ্টে পিষ্টে জড়িয়ে নিয়ে রাগান্বিত সুর টেনে বলল, কি হলো কি তোর? দাঁড়িয়ে আমার মুখ দেখছিস কে? আমি কি বললাম শুনতে পাসনি? সত্যি কোনো উপায় ছিল না সেদিন। খুব হেল্পলেস ছিল তুমি, তাই না? তাহলে এরপর ফিরে আসলো না কেন তুমি? ডিভোর্স হয়ে যাবার পরও কেন পড়ে থাকলো ওই রানার কাছে? বলো, কেন থাকলে? এত উঁচু কণ্ঠে কথাটা বলল শিশির যে ভয়ে আবার কেঁদে উঠল মেয়েটা। তুমি ভুল বুঝছো, আমি বাধ্য হয়ে পড়েছিলাম ওখানে। আরমান আমাকে তোমার জানের ভয় দেখিয়ে দিনের পর দিন এসব অবৈধ কাজে। রোদকে আর কিছু বলতে না দিয়ে রোদের ঠোঁটে আঙুল চেপে তাকে থামিয়ে দিল শিশির। কান্না ভেজা কণ্ঠে বলল, ইউনো রোদ, সেদিন যখন ওই ইন্সপেক্টরটা আমার সারা শরীরে আঘাত করছিল না, আমি একটুই ব্যথা পাইনি। বিশ্বাস করো, একটুও না। ব্যথা আমার কখন লাগছে জানো? বলো কখন? আমি কি করে জানবো কখন? তাহলে শোনো, তোমাকে এই অবস্থায় দেখে ব্যথা লাগছে আমার। তোমাকে এই পোশাকে থেকে কষ্ট পাইছি আমি। তোমাকে নেশা করতে দেখে আঘাত লাগছে আমার, খুব আঘাত। মনে হচ্ছিল তুমি আমার ভেতর থেকে না এই আমিটাকে পিষে মারতেছিল। মরে যেতে ইচ্ছে হচ্ছিল আমার। সরি তো, আমি তো বলছি আমি বুঝতে পারিনি তুমি এত কষ্ট পাবে। রাগী সুরে শিশির বলল, তুমি ছোট বাচ্চা যে কিছু বোঝো না। আমার উপর তোমার এতটুকু বিশ্বাস ছিল না, ভালোবাসনি। ভালোবাসার ভিতরটাই তৈরি হয় বিশ্বাসে, যেটা তুমি করতে পারোনি রোদ। পারোনি বিশ্বাস করতে আমায়। আরও কেঁদে ভাসিয়ে রোদ বলল, তোমাকে কখনো কেউ আমার মরবার হুমকি দেয়নি তো, তাই তুমি বোঝো না আমার কষ্টটা। যদি দিত, বুঝতা প্রিয়জনকে হারানোর ভয়টা কিরকম হয়। আমি তো নিজে থেকে খারাপ হইনি, ওরা বানিয়েছে আমায় খারাপ। আমার এমনি এমনি নেশা হয়নি, ওরা আমাকে নেশা ধরিয়েছে। কোনো ভালো মানুষ চায় নিজের আসল রূপটা বদলে এই মুখোশে পরিণত হতে? বলো, বলো কেউ কি চায়? কিন্তু আমি চাইছি, তোমাকে ভালোবাসি বিদায় চাইছি আমি। তবুও তুমি বুঝলে না আমায়, এখনো রাগারাগি করে গেলা।
কান্নারত রোদকে বুকে আগলে একদম শক্ত করে ধরে নিল শিশির। রোদের মাথায় চুমু এঁকে বলল, আর কখন আমার সামনে এইভাবে কাঁদবি না রোদ, তুই মনে থাকবে? চোখ মুছে মাথা নাড়ল রোদেলা। হুম, মানে মনে থাকবে। আর একটা দিন অবধি দেরি করেনি শিশির। পরের দিনই কাজীকে ডেকে দুপুর 12টার মধ্যে বিয়েটা সম্পূর্ণ করে সে। রোদের সাথে একটা মুহূর্তের দূরত্ব যেন সহ্য হচ্ছিল না তার। তাই যত দ্রুত পারা যায় একটা পবিত্র বৈবাহিক সম্পর্কে সে রোদকে বাঁধিয়ে নিজের নামের পাশে জায়গা দিতে পাগল হয়ে ওঠে। এদিকে এরকম পাঁচশে পাঁচশে নিজেদের বিয়ে হবে বিষয়টা রোদ আর শিশির উপভোগ করলেও হিয়া মহারানী তো প্রচুর ক্ষিপ্ত হয়ে আছে। কোথায় সারা রাত ভাবলো আজকে আগে কি কি প্ল্যানিং চলবে, কি জামা জুতো পরবে, কি আহামরি খাবার দাবারের আয়োজন হবে। তা না শুধু মিষ্টিমুখ করে কাজী সাহেব বিয়ে মিটিয়ে দিল। না না, এটা তো পুরোই বেইনসাফি। আমি জানি না, আমি আমার নিজের বিয়ের সময়ও একটা সাজার সুযোগ পাইনি। কোথায় ভেবেছিলাম নিজের বিয়েতে বেনারসি পরার সুযোগ পাইনি তো কি হয়েছে, ভাইয়ের বিয়েতে আমি বউয়েরও বউ সাজবো। কিন্তু তুই তুই আমাকে এই বাসি জামা পরিয়ে দিয়েই বিয়ে করে নিবি না। আমি খেলবো না, এভাবে হবে না। আমি আমি এখন নিজেও ঠোঁটে লিপস্টিক দিয়ে সাজবো আর রোদ আপুকেও বউ সাজিয়ে দিব। তারপর তোরা আবার বিয়ে করবি, কবুল বলবি, বলবি? রোদ অভিমানরত হিয়াকে আগলে ধরে বলল, ঠিক আছে বুড়ি, আমরা সাজবো। সবাই গেলে তুই আমাকে একটা শাড়ি পরিয়ে বউ সেজে দিস, কেমন? হিয়া শুনল না, কাজী আঙ্কেলটাকে গিয়ে বলল, এই যে কমলা দাড়িওয়ালা আঙ্কেল, শুনুন এদিকে। এখন যাচ্ছেন যান, কিন্তু রাতে কিন্তু খাবার দাবারের আয়োজন হচ্ছে। হ্যাঁ, তখন না আসলে কিন্তু খবর আছে। আপনি আসবেন, খাবেন, আর সাথে আরো একবার বিয়ে পড়িয়ে দেবেন, কেমন? শিশির চোখ বড় বড় করে হিয়ার দিকে তাকাতেই উজানের পেছনে ঘাপটি দিয়ে লুকিয়ে পড়ল হিয়া। শিশির চাচা সহ কাজীর সাথে বের হতেই চাচা কাজীকে উদ্দেশ্য করে বলল, রাতে কিন্তু পরিবার সহ বাড়িতে আসতেই হবে আপনাকে। এখন তো কিছু আয়োজন করার সুযোগটাও এই বদমাইশটা দিল না। তবে রাতে আর কারো না শুনছি না আমি। কাজী সাহেব অভয় জানিয়ে বললেন। বেশ, তাই আসবো। কাজী বিদায় নিতে রাতের আয়োজনের জন্য বেরিয়ে পড়লেন চাচু। এদিকে দাদি আর চাচির সাথে রোদের গল্প দিতে ঘড়িতে তখন 2টার কাঁটা ছুঁই ছুঁই। দাদি নামাজের জন্য এ বাড়িতে আসতেই চাচি আসলো দুপুরের ভাতটা সবার জন্য হটপটে বেড়ে দিয়ে আসতে। সবাই তো ভেবেছিল চাচি হয়তো এই বিয়ের বিষয়টা নিয়ে একটু হলেও কথা কাটাকাটি করবে, কিন্তু আশ্চর্য হলেও এটাই সত্যি, ওনার মাঝে কথার কোনো বর্ণ তো দূর, বরং উনি হাসি খুশিভাবেই রোদকে গ্রহণ করতে ব্যস্ত। শিশিরের রূপে সপ্তরত দুটো বালিশের উপর মাথাটা একটু হেলিয়ে শরীরটা মেলে দিল রোদেলা। অনেক সময় বাদে একটু একা থাকার সুযোগ হলো তার। সেই সুবোধে শিশিরের রুমটাকে চক্ষু কোটরে সব দিয়ে দেখতে যেন মগ্ন মেয়েটা, সাথে মগ্ন সকাল থেকে হয়ে যাওয়া একটা সত্যি হওয়া স্বপ্নের প্রতিচ্ছবি মনের দৃষ্টি দিয়ে পুনরাবৃত্তি করে দেখতে। দুদিন আগেও কি সে ভেবেছিল শিশিরের বউ হওয়ার, শিশিরের আদর নেবার স্বপ্নগুলো তার এভাবে পূরণ হবে? আচ্ছা, আজকে তো শরীয়ত মোতাবেক সত্যি সত্যি বিয়ে হলো তাদের। এখন কি শিশির তাকে তার সেই কাঙ্ক্ষিত আদর করবে? ভাবতে লজ্জায় গালগুলো পুরো রক্তিম আওয়াজে যেন ভরে উঠল মেয়েটার। আনমনে মুচকি হেসে দিতে শিশির এসে উপস্থিত হলো রুমে। মুহূর্তেই হাসিটা মলিন হয়ে চুপসে গেল। ঠিক হয়ে একটু বসে নিতেই শিশির এসে পাশে বসলো তার। রাতের পর থেকে ওই দরকারি এক দুটো কথা ছাড়া কোনো কথাই বলে নাই এই খাটাসটা। এখন আবার কি বলতে আসছে শুনি? তোমার রানা ডিভোর্সের পেপার কার কাছে? আমার কাছেই আছে। কেন? কোথায় আছে? আমার কাছে আছে বলতে বগুড়াতে। আমি যেই মামুনির বাড়িতে ছিলাম ওই মামুনির কাছে আছে। লাগবে ওটা? তার মানে আমি যেদিন ওই ভদ্রমহিলার সাথে দেখা করে আসি সেদিন তুমি বাড়িতে ওনার কাছে ছিলা? জিভ কাটল রোদেলা। কিরকম কথার জালে ফাঁসিয়ে দিল দেখো। কি উত্তর দেই এখন? কখনো মিথ্যা বলবো না বলে তো কথা দিয়েছি কাল। এখন সত্য না বললেও তো নয়। হ্যাঁ, মানে ওই কি বলো তো, আমার মাথায় তো তখন অন্য কিছু চলছিল না, তাই আমি ওইভাবে। রোদ, তুমি কোনোদিন আমাকে ভালোবাসোনি, নাহলে সেদিন আমাকে দেখার পর পারতে না আমার সামনে এসে না দাঁড়িয়ে থাকতে? রোদ দুহাতে শিশিরের গলা জড়িয়ে আদরে সুর টেনে বলল,
সরি না, এখনো তুমি ওই নিয়ে থাকবে? আজ আমাদের বিয়ে হলো, এরপর আমি সাজুগুজু করব, আমাদের ফুলসজ্জা হবে, তুমি আমাকে আদর করবে। ইস, আমাদের কত দিনের স্বপ্ন তোমার আদর নেবার। বলো বলো, কত আদর দিবে আজ আমায় বলো। তোকে তো আমি জীবনে আদর করবো না। সেদিন থানা থেকে বের হওয়ার সময় ভেবেছিলাম তোকে এবার গিয়ে অনেক আদর করব, কিন্তু এসে কি শুনি মহারানী আমাকে বাচ্চাতে গিয়ে বিয়ে করে নিয়েছে। বাহ, চমৎকার। বলছো সেই কষ্টটা আমার, তুমি বোঝো না, বুঝতে পারবো না। রোদেলা শিশিরের রাগান্বিত নাকটা টেনে দিয়ে বলল, সরি সরি সরি, কোথায় তোমাকে বাঁচাতে গিয়ে আমি এত বড় স্যাক্রিফাইস করলাম, আমাকে তুমি বাহ দিবা। আর দেখো উল্টো তুমি কি করছো, এটা কিন্তু একদম ঠিক না। হ্যাঁ, কিছু বলল না শিশির, হালকা করে মাথা নাড়িয়ে চোখ নামালো। রোদ শিশিরের গলা আরো সুন্দর মতো জড়িয়ে নিয়ে বলল, আচ্ছা বাদ দাও না, আর কত অভিমান করে থাকবে? এই যে সেদিন থেকে জমানো সেই আদরগুলো সুদে আসলে আজ পূরণ করে দাও কেমন। তবে তুমিও এখন সেই আবেগ নিয়ে আমাকে আদর না করতেও পারো। আফটার অল আমি একজনের বিয়ে করা বউ ছিলাম, কত ছেলের সাথে ওঠা বসা করেছি, তুমি তো ভাবতেও পারো না আমি যে। আর কিছু বলতে পারল না রোদেলা। তার আগেই আবারও এক মারাত্মক জ্বর এসে পড়ল তার গালে। তবদা খেয়ে চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল নিমিষে। রোদের ঘাড়ে হাত চেপে রোদকে নিজের কাছে এনে ঠেকালো শিশির, রাগান্বিত দৃষ্টি ছুড়ে বলল, তুমি 100টা ছেলের সাথে থেকে এসে যদি আমাকে বলো আমি তোমাকে গ্রহণ করব কি না, আমি তাও তোমাকে গ্রহণ করব রোদ। এতটাই ভালোবেসে শিশির তোমাকে, কিন্তু আফসোস তুমি বোঝোনি, তোমার সেই বুঝটাই নেই। ঠোঁট কামড়াতে শুরু করলো রোদেলা। রাগ ভাঙাতে গিয়ে তো আরো রাগিয়ে দিল ছেলেটাকে। কি করে সে এখন? কিছু না বুঝতেই শিশিরের ঠোঁটে ঠোঁট বসিয়ে একটা দীর্ঘ চুমু আঁকল সে। রাগের সাথে এরকম আদরের পর্ব আহা! কোনটা উপভোগ করবে শিশির এখন? না, খাটাস মশাই রাগটাকেই প্রাধান্য দিল। রোদকে ছাড়িয়ে দিয়ে রুম থেকে বের হতে হতে বলল, রাগ তুলবি না আমার, নাহলে রাতে তোকে আসতে রাখবো না। লজ্জায় লাল হয়ে বালিশে মুখ লুকালো রোদেলা। ইস, এত বাজে এই ছেলেটা! কাবারের সামনে দাঁড়িয়ে রাতে কি শাড়ি পরে একটু সাজুগাজু করবে তাই খুঁজতে ব্যস্ত হিয়া। সাথে ব্যস্ত তার প্রাণপ্রিয় ভাইয়ের পিণ্ডি কিভাবে চটকানো যায় তার বোধ বুদ্ধি খুঁজতে। মানুষ এরকমও হয়, এত ডিসপারেট। আরে রোদাপু কি পালিয়ে যাচ্ছে নাকি? আবার যে একটুও তর সহ্য হলো না তার। ঘুম থেকে উঠেই সোজা বিয়ে, এটা কোনো কথা? কি শাড়ি পরবো এখন আমি? আর রোদ আপুকেই বা কি পরতে দিব? মানুষ তো নিজের বউয়ের জন্য হলেও একটা শাড়ি গহনা কিনে বিয়ে করে। আর ভাইয়াকে দেখো, ভাইয়াকেই বা কি বলছি, আমি নিজেই বা কি পরেছিলাম বিয়েতে? আমার বরটাও তো ওই একই গোয়ালের গরু ছিল না? হবেই তো। আহ, রাগে মনে হচ্ছে ভাইয়ার মাথায় পেট্রোল জ্বালিয়ে সব চুলে আগুন লাগিয়ে দিই। কত করে উজানটাকে বলছি রাতে তো আসবে সবাই, এখন এই দুপুরে গিয়ে একটু মার্কেট থেকে ঘুরে আসলে কি ক্ষতি হয়? কিন্তু না, ওনার তো যেন সময়ই নেই। কেউ ভালো না, কেউ না। হিয়াকে কাভারের সামনে জামা কাপড় আউড়িয়ে রাগে ফুসতে ফুসতে বকবক করতে দেখে বিছানা ছেড়ে ফোন রেখে উঠে আসলো ওজান। হিয়াকে পেছন থেকে আস্তে পিছড়ে জড়িয়ে নিতেই রাগে নিজেকে ছাড়ার আপ্রাণ চেষ্টা করতে থাকলো হিয়া। ছাড়ো না, দরজা খোলা তো। এতটুকু একটা শরীর তোমার, কিসের এত রাগ ভর্তি এতে? হ্যাঁ, রাগ করবো না তো কি করব? তখন থেকে বলছি চলো একটু মহিপুরে যাই, নিশা থেকে আপুর জন্য একটা বেনারসি আর আমার জন্য একটা শাড়ি কিনে আনি। তোমার সেই না না না। উজান চুলের ভাঁজে দিয়ে হিয়ার কানের লতিতে চুমো দিতে দিতে বলল, ঠিক আছে চলো, বাট সন্ধ্যার আগে অবধি ফিরে আসতে হবে। রাজি? তুমি সত্যি যাবে? হিয়াকে সামনে ঘুরিয়ে কাবাডে ঠেসে দিল উজান, কোমর জড়িয়ে বলল, হুম, ছোট গ্রিন চিলি যে এর আগে ফুঁসতে ফুঁসতে রেড চিলিতে কনভার্ট হচ্ছে। এরপর তো সব ঝাঁজ এই আমার উপরেই এসে পড়বে না? রাগে চোখ বড় বড় করে আঙুল তুলে হিয়া বলল, আমি 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 মরিচ, লাল সবুজ মরিচ। আমি মরিচ হলে তুমি 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 একটা এলাচ। হেসে ফেলল উজান, মৃদু হেসে হিয়ার চুল পেঁচাতে পেঁচাতে বলল, একটা লাল টুকটুকে দেখে শাড়ি কিনবে, হ্যাঁ, একদম নতুন বইয়ের মতো সাজবে। আজ একদম নতুন করে তোমাকে আদর করব, কেমন? মুস্কি হেসে হিয়া বলল, আচ্ছা, একটা মানুষের মধ্যে এত আদর আসে কোথার থেকে শুনি? আমার তো মনে হয় আপনার শরীরে দিনে না, ঘন্টাতেও না, মিনিটে মিনিটে আদরের যত রকম হরমোন আছে সব গ্রো করে।
আবারও হেসে দিল উজান। হিয়ার কপালে কপাল ঠুকে দিয়ে বলল, মিনিটে মিনিটে করে কিনা জানি না, তবে আপনাকে দেখলেই সংযত থাকা কষ্টকর হয়ে দাঁড়ায় ম্যাডাম। এতটা অসংযত হয়ে যাবেন না যে ভাইয়ার আগে আমাদের কোল আলো করে আবারও একটা ফুটফুটে বাবু এসে যাবে। আসলে আসবে। আমি তো ঠিক করেছি তোমার অ্যাডমিশন ওভার হয়ে গেলে ডজনে ডজনে বাবু নেব আমরা। একটা তোমার কোলে, একটা আমার পিঠে, একটা শিশিরের ঘাড়ে, একটা রোদের বুকে, আরেকটা আমার এই বুকে, আরেকটা। থামো থামো থামো, আমাকে দেখে কি বাচ্চা পয়দা করার মেশিন মনে হয় নাকি তোমার? আরও হেসে ফেলল উজান। হেসে দিয়ে হিয়ার ঠোঁটে কিস করতে নিতেই অমনি কাভারের দরজার ঠক ঠক আওয়াজ পেতেই লাফিয়ে উঠল হিয়া। কাভার থেকে বেরিয়ে নিতেই দেখলো কিরকম হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে তার রোদ আপু। আমার ভাইয়ের যে দরজা খোলা রেখে দিনরাত তার আদরের বউকে আদর করতে মন চায়, আমার তো জানাই ছিল না। লজ্জায় পুরো টমেটোর মতো লাল হয়ে এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়ল হিয়া। উজান কাবারের দরজা লাগিয়ে বাঁকা চোখে রোদের দিকে তাকাতেই দেখলো এখনো মুখে হাত টিপে কিরকম হেসে যাচ্ছে সে। চোখ জোড়া সরু করে উজান বলল, এত দাঁত না কেড়িয়ে যে মেডিসিনগুলো এনেছি ওগুলো প্রপারলি খাবি। আমি শিশিরকে বুঝিয়ে দেবো, কিন্তু তোকেও আমাদের সাথে কম্প্রোমাইজ করতে হবে বোন। তুই পাগল ভাই, তোর মনে হয় এইসব মেডিসিন আমার এই মারাত্মক নেশাটাকে কাটিয়ে দিতে পারবে? আমার উপর ভরসা করে দেখ একবার। আর তাছাড়া আমি শিশিরকে কথা দিয়েছি তোকে সম্পূর্ণ সুস্থ করে তোলার, আর আমি আমার কথা রাখবো। দেখ কি করবি, কখন আবার আমার নেশাও উঠে যায় আর আমি নেশায় বুঁদ হয়ে পড়ে থাকি। আচ্ছা শোন না, শিশিরকে তো কিছু বলাই যাচ্ছে না, যেভাবে আমাকে ওই ক্লাব থেকে তুলে নিয়ে আসলো। রানা হয়তো এতক্ষণে তুলকালাম বাঁধিয়ে দিয়েছে। আমার শুধু ভয় সে না শিশিরের কোনো ক্ষতি করে বসে। শিশিরকে এতটা অক্ষম ভাবিস না রোদ। তোর জন্য কোন লেভেল অবধি পৌঁছাতে পারে তোর ধারণাও নেই। যেমন তুই হিয়ার জন্যই করিস সেরকম। মুখটা মলিন করে বিছানায় বসে পড়ে উজান বলল, ইয়ার জন্য আর কি বা করতে পারলাম রোদ। যবে থেকে ওর জীবনটা আমার সাথে জড়িয়েছে সেদিন থেকেই ডিজাস্টার শুরু হয়েছে ওর লাইফে। একটা দিন মেয়েটাকে শান্তি দিতে পারিনি। তুই দূরে ছিলি আর আমি আমি কাছে থেকেও কাছে থাকতে পারিনি মেয়েটার। তুই জানিস না এ কয়েকদিনে ওর সাথে কি কি ঘটেছে। সাইকিয়াট্রিস্ট অবধি কনসাল্ট করতে হয়েছে। ওর পাগলামি, ওর চিৎকার, ওর কষ্ট, কান্না, ক্ষোভ, আমি আমি যেন। অশান্ত উজানকে শান্ত করতে তাকে আগলে ধরল রোদ। উজানকে শান্ত করতে করতে বলল, না ভাই, শোনা ভাই আমার, এরকম করে না। সব ঠিক হয়ে যাবে। হিয়া আমাকে সব বলেছে, কি থেকে কি হয়েছে সবটা বলেছে। তুই একটু ধৈর্য ধর। আমি তো বলছি, আমি এখন এসে গেছি না, আর কোনো ভয় নেই। আমিও সুস্থ হব, হিয়াও সুস্থ হবে, কথা দিচ্ছি তোকে। বলছিস হিয়া এখন যেভাবে সবাইকে পেয়ে হাসি খুশি আছে সেভাবে আজীবন থাকবে, আর তুইও ঠিকমতো রিকভার করবি। করব করব করব। কি যেন একটা বলে হিয়া। পাক্কা প্রমিস করব। যা তো এখন গিয়ে টপাটপ সুন্দর দেখে শাড়ি কিনে আনতো আমাদের জন্য। উজান একটা দীর্ঘ শ্বাস টেনে মৃদু হেসে দিয়ে উঠে দাঁড়িয়ে মানিব্যাগে টাকা গুছাতে গুছাতে বলল, ম্যাডামের যা হাবভাব দেখছি আজ এ কয়টা টাকায় হবে বলে তো মনে হচ্ছে না। দিবি না হয় আজকে একটু কিনে। কখনো তো হিয়াকে কোনো কিছুর আবদার করতে দেখিনি তোর কাছে। আজ করছে, দে একটু। সে দিলাম, কিন্তু তুই একটা কথা বলতো, তুই এত কিছু কি করে জানলি? কি এত কিছু? এই যে হিয়ার মিসক্যারেজ, অসুস্থতা, সিয়াম, এইসব। কে আবার বলবে হিয়া বলল? এই এত কিছুর মাঝে হিয়ার সব গল্প শোনানো শেষ? বউটা কার দেখতে হবে না? উজান শুধু মুখ পাকিয়ে বলল। সিরিয়াসলি? রোদ হেসে দিয়ে ফোড়ন কেটে বলল, তোর বউ? সত্যি হিয়া আজ উজানের পুরো পকেট ধ্বংস করে দিয়ে তবেই বাড়িতে ফিরেছে। নিজের জন্য 3টে শাড়ি, রোদের জন্য বেনারসি সহ আরও একটা ভারী শাড়ি, চাচির জন্য একটা, সাথে দাদির জন্য একটা শাড়ি নিয়ে তবেই শান্তি মিটছে তার। আরও তো ফেরার পথে ম্যাচিং চুড়ি টিপ আছেই। সেই সাথে গহনা দিয়ে রোদকে সাজিয়ে একদম লাল টুকটুকে বউ বানিয়ে দিল হিয়া। এমনিতেই তো রোদ সুন্দর, তার উপর হিয়ার এই দিয়ে দেয়া লাল টিপ, লাল ঠোঁটের আবরণ, ছোট ছোট লাল পাথরের ঝুমকো, সব মিলিয়ে এতই মাধুর্য মাখিয়ে দিল যে তা বর্ণনায় বর্ণনা করা অসম্ভব। সময় মতো কাজী সহ কিছু কাছের আত্মীয় স্বজন, শিশিরের কলিগ, নীরব, রিমা সহ কোচিংয়ের অনেক প্রিয় মুখ সবাই এসে একটা সুন্দর সময় কাটিয়ে বিদায় নিতে বাড়িটা আবার ভীষণ শূন্য হয়ে পড়ল।
চাচি আর দাদি অবশ্য রাত 11:30 অবধি গল্প জুড়ে তারপরে প্রস্থান গ্রহণ করেছিল। রাত তখন 2টোর প্রায় মাঝামাঝি। হিয়াকে নিয়ে রুমে এসে দরজা লাগিয়ে দিয়েছে উজান। না, এই মেয়ের তো দেখছি এখনো এনার্জি পুরো হাই। এত গল্প একটা মানুষ কি করে করতে পারে? হাউ! উজান হিয়াকে নিয়ে রুমে আসতেই বাড়িটা পুরো এক নজর দেখে নিয়ে সবকিছু ঠিকঠাক বন্ধ করে রুমে আসলো শিশির। কেবলই কপালের টিপটা তুলে আয়নায় বসিয়ে দিচ্ছিল রোদেলা। শিশিরকে রুমে ঢুকে দরজা লাগাতে দেখে একটু বিব্রত হয়ে পড়ল যেন মেয়েটা। টিপটা আয়নায় বসিয়ে দিয়ে সিল্কি চুলগুলো চিরুনি দিয়ে ব্রাশ করতে থাকলো আর চোখে আয়নার ভেতর দিয়ে দেখতে থাকলো শিশিরকে। টাই খুলে শার্টের বোতামের হুকগুলো খুলতে খুলতে তোয়ালেটা নিয়ে একবার আয়নার দিকে তাকালো শিশির। চোখে চোখ পড়তেই সেই চোখ নামিয়ে নিল রোদেলা। ইস, কি লজ্জার ব্যাপার! মৃদু হেসে ওয়াশরুমে ফ্রেশ হতে গেল শিশির। একটা দীর্ঘ গোসল সেরে একটা কালো ট্রাউজার সাথে হাফ হাতা অফ হোয়াইটের গেঞ্জি জড়িয়ে মাথা মুছতে মুছতে ধীর পায়ে বিছানায় এসে বসলো সে। এদিকে হঠাৎই এই মুহূর্তে শিশিরকে দেখে হাত পা কিরকম ঠান্ডা হতে শুরু করলো রোদেলার। কি হচ্ছেটা কি এটা তার সাথে? এই বদ্ধ রুমে কি সত্যি সত্যি সে আর শিশির আবদ্ধ? এখন কি হবে? শিশির কি তাকে আদর করবে? সারাটা জীবন যেই আদর আদর করে ছেলেটার মাথা খারাপ করে দিল, আজকে সেই কাঙ্ক্ষিত সময়ে কিসের এত ভয় হচ্ছে তার? কেন বুকের হৃদস্পন্দন এত তীব্র থেকে তীব্রতর হচ্ছে? এত দেখছি মহাজালা। হাত দিয়ে বালিশ ঝাড়তে ঝাড়তে বিছানার চাদর টেনে টুনে ঠিক করছে রোদেলা। শিশির উঠিয়ে তোয়ালেটা বারান্দায় নেড়ে দিয়ে রুমে আসলো। বারান্দার ছিটকিনিটা লাগিয়ে আবারও বিছানায় এসে বসে পড়ল শিশির। ভয়ে বিছানার চাদর ছেড়ে এদিকে ফিরতেই রোদের এক হাত মুঠো করে টেনে ধরল সে। কাঁপতে থাকা বুকটা আরও কম্পমান গতিতে চলতে শুরু করলো রোদের। আশ্চর্য তো। আরে কি মুশকিল, দুপুরবেলায় তো আদর নেব বলে কত কি বললাম, তাহলে এখন কিসের? কোন ভূতের লজ্জা এসে ঘিরে ধরলো আমায়? মুট করা হাতটাকে পেঁচিয়ে রোদকে নিজের চুরুতে এনে বসালো শিশির। চুলগুলো ঘাড় থেকে সরিয়ে ব্লাউজের খোলা পিঠে একটা চুমু দিল। চোখ বন্ধ করে মৃদু হেসে নিল রোদেলা। শিশির নিজের ট্রাউজারের পকেট থেকে একটা স্বর্ণের চেন বের করে রোদের গলায় পরিয়ে দিতে দিতে বলল, আমি এতটা কৃপণ না যে বউকে ফিকে ফিকে গ্রহণ করব। হেয়ার শাড়ি চয়েস করতে পারিনি ঠিকই, কিন্তু এই চেনটা দেখে মনে হলো তোমার গলায় ভীষণ মারাবে, তাই জন্য নিয়ে আসলাম। লজ্জা কাটিয়ে শিশিরের দিকে মুখ ঘুরে তাকালো রোদেলা। প্রাণখোলা একা হাসি দিয়ে শিশিরের নাকটা টেনে দিয়ে বলল, থ্যাংক ইউ। আদর 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 করতে সারাটা জীবন পাগল করে দিলি। এখন এত লজ্জা পাচ্ছিস কিসের শুনি? লজ্জা কোথায় পাচ্ছি? সব স্বপ্নগুলো সত্যি হচ্ছে বলে একটু অবাক হয়ে আছি। রোদের ঠোঁটের দিকে নেশাক্ত চাহনি ভরে তাকিয়ে উঠে শিশির বলল, এখনো তুমি আমাকে মিথ্যে বলতে পারো না রোদ। মানে আমি কখন? রোদের ঠোরজোড়া বন্ধ করল শিশির। আমতা আমতা করতে করতে ওখানেই থামতে হলো রোদকে। শুরু হলো শিশিরের আদর নামক ভালোবাসার পরশ। সাথে রক্তিম বর্ণে নিজেকে বিলিয়ে দিতে ব্যস্ত হয়ে ওঠা রোদের আহাজারি। সব ভুলে নতুন পথে পথ চলার অঙ্গীকার, সব বিপদে পাশে থাকার প্রতিশ্রুতি। এদিকে সন্ধ্যা থেকে এখনও অবধি হিয়ার ফোন সহ সকলের ক্যামেরায় বন্দী শত হাজার ছবি একটার পর একটা দেখতে ব্যস্ত যেন হিয়া। সাথে শাড়ির আঁচল কোমরে পোটলা করে গরম নেভানোর বৃথা এক চেষ্টা। এমনিতেই উজান টেনে হিস্ট্রি রুমে নিয়ে আসলো আর একটু গল্প করতে দিল না। তার উপর দেখো এই একটা ছবিও যদি মনের মতো ফুটে ওঠে, ধ্যাত, কাকে যে তুলতে দিয়েছিলাম ছবি কে জানে। এদিকে উজান নিজেও একটা ফ্রেশ গোসল সেরে তোয়ালে হাতে মাথা মুছতে মুছতে রুমে ঢুকতেই হিয়ার দিকে চোখ আটকে গেল তার। শাড়ির আঁচল নামিয়ে লাল ব্লাউজে নাভি উন্মুক্ত করে এটা কেমন ধরনের লোভ দেখাচ্ছে হিয়া তাকে। মাথা নাড়িয়ে তোয়ালেটা রলিং চেয়ারটায় মেলে দিল উজান। আয়নায় নিজেকে একবার দেখে নিয়ে পুরো বডিতে পাউডার মাখলো। সাথে চুলগুলো হাত দিয়ে এলোমেলো ব্রাশ করে নিয়ে দুটো জানালা ভালো করে চেক করে দেখলো ঠিকঠাক মতো লাগানো আছে কিনা। যাক, একটা কাজ তো অন্তত মেয়েটা ঠিকঠাক করেছে। বিছানায় শুয়ে হিয়ার কুলে মুখ ডুবালো উজান। নাভিতে একটা চুমু দিতেই পাশের বালিশটায় হেলে পড়ল হিয়া। এখনও দৃষ্টি তার ফোন স্ক্রিনে আবদ্ধ, আর উজানের দৃষ্টি আবদ্ধ তার হিয়াতে। হিয়ার মলিন পেটে চুমু এঁকে হিয়ার ঘাড়ের ভাঁজে মুখ গুজল উজান। এতেও হিয়ার হেলদোল না দেখতে পেয়ে ফোনটা কেড়ে একদম পায়ের কাছে ছুঁড়ে ফেলল সে। এত ফোন কি, হ্যাঁ? হিয়া কি দেখছে না তার এই সাদা বিলাইয়ের আদরের সময় হয়ে উঠেছে এখন? ফোন কেন ফেলে দিলে আমার? ছাড়ো না, কি ওজন। চুপ। আর ফোন গল্প কিচ্ছু না, এখন শুধু যাও তো,
এমনিতেই এতটুকু একটা শরীর আমার, তার উপর নিজের এই ভরটা, রোজ কষ্ট হয় না আমার? কিসের এখন আদর? হ্যাঁ, কয়টা বাজে? এখন স্লিপিং টাইম, ঘুমানোর সময়, তুমি জানো না? আমার কি দোষ এতে? তুমি যেভাবে লোভ দেখাচ্ছিলে, আমার তো ইচ্ছে ছিল বই সহ তোমায় নিয়ে একটু বসি, কিন্তু এসে যা দেখলাম পিচ্ছিটা তো। উফ, ও উজান, তুমি কি, হ্যাঁ, আমার শাড়ি পরাই ভুল হয়েছে দেখছি। এখন এরকম করো, 5-6টা ছেলে মেয়ে হলেও কি এরকম থাকবে? হিয়ার মুখের সাথে মুখ ঘষে নিয়ে উজান বলল, তোমার সন্দেহ আছে তাতে? নিজেই তো বললে হরমোন নাকি মিনিটে মিনিটে গ্রো হয় আমার। হিয়া গালে তবা কেটে বলল, তবা তবা, ছি ছি, পুরাই নির্লজ্জ তুমি একটা উজান। মুস্কি হেসে হিয়াকে নিজের সাথে আবদ্ধ করে নিল উজান। হাত উল্টিয়ে হিয়ার ব্লাউজের ফিতে খুলতে খুলতে বলল, তাই সই, নির্লজ্জ আমি, পুরাই নির্লজ্জ। আর কিছু বলতে গিয়েও থেমে গেল হিয়া। উজানের চুল খামচে ধরে বলল, সারা রাত আদর সোহাগ সহ শত শত প্রতিশ্রুতির পসরা সাজিয়ে একটা স্মৃতিময় সময় উপভোগ করল রোদেলা আর শিশির। সেই রেশ কাটিয়ে ভোর রাতে ঘুমটা লেগে আসে শিশিরের চোখ দুটো জুড়ে। রোদকে জড়িয়ে ঘুমিয়ে নিতেই কিছু সময় বাদে নেশার টানে উঠে পড়ে রোদ। আবারও সেই নেশার যোগ পেয়ে বসে তাকে। আগে তো চাইলেই হাতের কাছে সব মজুদ ছিল, কিন্তু এখন শিশিরকে ডাকবারও তো সাহস পাচ্ছে না সে। কিন্তু শরীর তো এই ব্যথা নিতে পারছে না আর। উপায়? উঠে এসে বারান্দার দরজা খুলে বারান্দায় কিছুক্ষণ বসে রইল রোদেলা। ফজর শেষ হয়ে আকাশে সূর্যের আভা দেখা মিলছে, আর একটু সময় বাদে হয়তো পুরোপুরি সকালে নেমে যাবে। ভোরের শীতলতার সাথে পুরো শরীর কেঁপে উঠছে রোদের। অনেক চেষ্টা করছে সে নিজেকে শান্ত রাখার, কিন্তু পারছে না। কোথায়, পুরো শরীর চিবাচ্ছে তার। এখন একটু নেশা মিললেই যেন শান্তি আসতো তার। উঠে এসে রুমের লাইট জ্বালিয়ে দিল রোদ। সবকিছু উল্টে পাল্টে খুঁজতে শুরু করলো তার ব্যাগ, কিন্তু ব্যাগ কোথায়? এখানেই তো রেখেছিল কাল সকালে। তাহলে নেশার টানে পুরো জামা কাপড় ঘরবাড়ি আউলিয়ে ফেললো রোদ। ব্যাগ কোথায় তার? তার ব্যাগটাতেই তো বড় প্রয়োজন এই মুহূর্তে। তাহলে কি শিশির ওটা নিয়ে লুকিয়ে রেখেছে? কিন্তু কেন? রোদ নিজের চিবানো শরীরটাকে শান্ত করতে করতে যেই পেছনে ফিরতে যাবে, অমনি শিশিরের বুকে মাথা ঠেকলো তার। মুখ তুলে উপরে তাকাতেই চোখ ভরে আসলো মেয়েটার। চোখে চোখ পড়তেই শিশিরের দিকে করুণ এক দৃষ্টিতে তাকিয়ে উঠল রোদেলা। বোঝাতে চাইলো তার অপারগতা ঠিক কতটা। আমি তোমাকে ব্যাগ দেবো না রোদ। কেন এমন করছো? আমার খুব খারাপ লাগছে, প্লিজ কষ্ট দিও না আমায়। কষ্ট তো তুমি আমাকে দিচ্ছ। এরকম কেউ করে? আমাদের নতুন সংসার, আর সেখানে এভাবে সব তছনছ করে রেখে দিলে তুমি। আমার শরীরে খুব ব্যথা দিচ্ছে শিশির। ওটা ওটা না নিলে আমি শেষ হয়ে যাব। ওটা নিলে না আমার শান্তি লাগে, খুব আরাম পাই আমি। তুমি যাও না, আমি একটু সুখ পাই। চাও না তুমি এটা? বলো না, তুমি চাও না এটা? চাই, কিন্তু এভাবে না। তুমি নেশা বাদে যা বলবে আমি তাই এনে দেব, কিন্তু নেশা না। রেগে উঠল রোদেলা। দু হাতে শিশিরের গাল আঁকড়ে ধরে রাগান্বিত সুর টেনে বলল, আমার ব্যাগ দিবে কিনা বলো, না হলে কিন্তু আমি তোমায় ছেড়ে চলে যাব। কথাটা বড্ড আহত করল শিশিরকে। রোদ কিনা নেশার জন্য তাকে ছেড়ে চলে যাবার কথা অব্দি বলছে। সত্যি চলে যাবে আমার ছেড়ে? হ্যাঁ হ্যাঁ, চলে যাব আমি। তুমি বোঝো না কষ্টটা আমার। রানা থাকলে ঠিক এনে দিত, একটা না একটা ব্যবস্থা করতো, কিন্তু তুমি কি করছো? আদর 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 চাই না তোমার? হ্যাঁ আদর। আমাকে নেশা দাও, নেশা, আমার নেশা চাই। রোদকে আগলে রাখা বাঁধনটা নিমিষেই আলগা হয়ে পড়ল শিশিরের। এসব কি বলল রোদ তাকে? ঘুমানোর আগে অবধি তো সব ঠিকই ছিল। তাহলে এখন? চোখে আসা পানিটাকে মুছে নিয়ে রোদের দিকে এগিয়ে আসলো শিশির। রোদকে আবারও বুকে আগলে নিতে নিজেকে ছাড়ার আপ্রাণ চেষ্টা করতে থাকলো রোদ, কিন্তু শিশির ছাড়ল না। অনেক বোঝানোর চেষ্টা করতে থাকলো শিশির, কিন্তু অপমানের বিনিময়ে শিশিরকে কিছুই ফিরিয়ে দিল না মেয়েটা। তীব্র কষ্ট হলেও শিশির জানে এগুলো তার রোদের মনের কথা না। তার রোদরানি যে পরিস্থিতির শিকার। উজানের পরামর্শে রোদকে কিছুদিনের জন্য রিহাবে রাখার ব্যবস্থা করল শিশির, যদিও এতে শিশিরের বিন্দুমাত্র কোনো আগ্রহ ছিল না। সে তো রিহাব না নামটা শুনেই ক্ষেপে উঠেছিল প্রথমে। কিছুতেই সে যে তার রোদকে ওইসব জায়গাতে পাঠাতে রাজি নয়। কত কি করবে তারা রোদের সাথে, আর রোদ পারবে কি সেসব সহ্য করতে? রোদের যদি খুব কষ্ট হয়, উজানের আশ্বাসে শেষমেশ রোদের ভালো কিছু আশায় শিশির রোদকে রিহাবে পাঠাতে রাজি হয়। এদিকে রিহাবে থাকতে কষ্ট হলেও মেনে নিল রোদ। রিহাবটা উজানের সুপরিচিত বিধায় উজান এই রিস্কটা নিতে চেয়েছে।
তার কোন বন্ধুর নাকি ছোট্ট ভাই এরকম অ্যাডিক্টেড ছিল। রিহাবে যাওয়ার পরই ঠিক হয়, এখন অনেকটা স্টেবল আছে। সবকিছু বিবেচনা করে উজান সিদ্ধান্তটা নিয়েছিল, আর এই সিদ্ধান্তে সফল হয় ছেলেটা। টানা 20 দিনের নিষ্ঠুর এক চিকিৎসার কবলে পড়ে নিজেকে অনেকটা সুস্থ করে বাড়িতে ফিরতে সক্ষম হয়েছে রোদেলা। তবে চোখে মুখের অবস্থা পুরো কাহিল, চোখের নিচে কালি, শরীরের ওজন কমে প্রায় শূন্যের কোঠায়। রোদ বাড়িতে আসার পর থেকে এই যে শুরু হলো শিশির সহ হিয়ার যত রকমের যত্নার্থী। হিয়ার এক কথা, তার রোদাপু সুন্দর তো তাকে সবসময় সুন্দর থাকতে হবে। এরকম চোখে কালি, ফিনফিনা শরীর না, এটা কিছুতেই যে হিয়া মেনে নিতে পারছে না। রোদকে আগের মতো সুন্দর সুস্থ ফিট করে তুলতে হিয়ার শুরু হলো যত রকম পাগলামি। শিশির আর উজান কি করবে? রোদের প্রতি হিয়ার যে যত্ন ভালোবাসার গড়ে উঠেছে, এতে কি রোদ আগের মতো সুষ্ঠুপুষ্ট না হয়ে পারে? বিছানায় শুয়ে রোদের সাথে গল্প দিচ্ছে উজান। কারেন্ট চলে গেছে অনেকক্ষণ হলো, চার্জার ফ্যানটারও গতি কম। টেবিলের সামনে বসে অফিসের ফাইল হাতে হিসাব কষতে ব্যস্ত শিশির। উজানেরও তো এখন যথেষ্ট ভালো ইনকাম হচ্ছে, এই মুহূর্তে আইপিএস এর ব্যবস্থা করলে মন্দ হয় না বিষয়টা। সেই নিয়ে কথা চলাকালীন জুস হাতে রুমে ঢুকলো হিয়া, চোখে মুখে প্রফুল্লের হাসি টেনে বলল, এই যে রোদ আপু, ওঠো তো জলদি, ফটাফট জুসটা খেয়ে নাও তো, কুইক। সরো না তুমি উজান, দেখছো আপুর গরম লাগছে, তারপরেও নিজে ফ্যান দখলে নিয়ে আছো। বিছানা থেকে উঠে বসে জুসের গ্লাসটা হাতে নিল রোদ, হিয়াকে পাশে বসিয়ে বলল, আর আমার গরম লাগছে না রে পাগলি, দেখি বসতো একটু। আসছি থেকে একটা কাজ অবধি করতে দিচ্ছিস না আমায়। সারাক্ষণ রান্নাঘরে এটা ওটা রান্না করছিস, এভাবে পড়াশোনার কত ক্ষতি হচ্ছে বলতো। শিশির, তুমি কিন্তু তোমার বোনকে বলে দাও, হ্যাঁ? কালকে থেকে আমাকে কিছু করতে না দিলে কিন্তু আমি আর এই বাড়িতেই থাকবো না। বালাইশার, তোমাকে যেতে দিলে তো আমি, আর আমার পড়াশোনার কোনো ক্ষতি হচ্ছে না, বুঝছো? তোমার ভাই যে সারা রাত বই নিয়ে বসিয়ে রাখে, এখন তুমি ঝটপট জুসটা শেষ করো তো। আমার সব রান্না শেষ, এরপর গোসল করে এসে একসাথে খাবো, কেমন? রোদ জুসটা শেষ করে নিতেই শিশির রোদের হাতে ফাইনাল ইয়ারের ফর্ম ফিল আপের কাগজ ধরিয়ে দিতেই চমকে উঠল রোদেলা। মানে কি, এখন ব্যাগ হাতে পরীক্ষা দিতে যেতে হবে নাকি তাকে? এইসব কি? হ্যাঁ, দেখো আমি সারা বছর কিছু পড়িনি। কি চাইছো যে আমি ফেল করে আরো সাড়ে সর্বনাশ করি নিজের? আমার ফার্স্ট ক্লাস লাগবে না রোদ। সেই পাশটাও আমি করতে পারবো না শিশির। এই 1-2 মাসে কি পড়ে আমি। হ্যাঁ, কিন্তু আমি হিয়া রোদকে অভয় জানিয়ে বলল, কোনো কিন্তু না রোদ আপু, আমরা আছি তো, উজান আছে, তুমি একটু কষ্ট করে পড়লেই দেখবে তুমি পাশ করে যাবে। আমার হবে না হিয়া। আমি তো বলছি তুমি পারবে, একটু ভরসা রাখো। বলছিস? বলছি। ঠিক আছে, যখন আমাদের বুড়িটা এত করে বলছে তখন আমি না করে আর পারি কি করে? হেসে দিল হিয়া। রোদকে বলল, তোমরা গল্প করো, আমি রান্নাঘরটা মুছে নিয়ে আসি। হিয়া রান্নাঘরে এসে গ্যাসের চুলাটা মুছতেই ধীর পায়ে উজানো উঠে আসলো। হিয়ার পেছনে দাঁড়িয়ে ডান হাতে হিয়ার কোমর জড়িয়ে বা হাত প্রসারিত করে হিয়াকে আগলে নিল। ঘামে ভেজা শরীরে উজানের এই পরশ যেন শীতলতার ছোঁয়া লাগিয়ে দিল। মৃদু হেসে হিয়া বলল, কি করছো উজান, কি চাই? তোমাকে চাই। আমি তো তোমারই। সে তো আমারই। তাহলে? উজান হিয়ার ঘাড়ে চুমু এঁকে বলল, না, আমি ভাবছি আমি জ্বরে পড়লেও তো আপনাকে আমার এতটা সেবা যত্ন করতে দেখি না কখনো, যতটা রোদের জন্য অস্থির হয়ে আছেন আপনি। হিয়া মুখটা উজানের দিকে আলতো করে ঘুরিয়ে বলল, আমি আপনার সেবা করি না এই কথা বলতে পারলেন আপনি উজান? হ্যাঁ রোদ আপুকে বেশি কেয়ার কর হ্যাঁ, রোদ আপুকে বেশি কেয়ার নিচ্ছে কারণ আপুর অবস্থা তো খুব একটা ভালো ছিল না, তাই না? আমি চাই আপু আগের মতো ঠিক হয়ে উঠুক, আর আমরা 4 জন মিলে সুখে শান্তিতে যেন বাকিটা জীবন কাটাতে পারি। উজান হিয়ার নাকের সাথে নাক ঘষে নিয়ে বলল, হুম, থাকবো একসাথে। আর কি বলতো উজান, আমি তো কখনো মা বা বাবা কাউকে কাছে পাইনি না। আমার শৈশবে কৈশোরে চাচি আর রোদ আপুই তাহলে তাদেরকে কিভাবে আমার শৈশবে কৈশোরে চাচি আর রোদ আপুই অনেকটা সেই অভাব পূরণ করেছিল আমার, তাহলে তাদেরকে কিভাবে ভুলে যাই বলো? হ্যাঁ, একটা সময় ভুল বুঝেছিলাম আপুকে। আসলে কি বলতো, নিজের মানুষের থেকে এরকম কিছু সহ্য করতে পারিনি।
আজকে আপুর জায়গায় তুমি বা ভাইয়া থাকলেও হয়তো আমি এরকমই রাগ করতাম। উজান হিয়ার কথার তালে হিয়ার মুখের দিকে তাকিয়ে রইল। কত বড় হয়ে গেছে না তার হিয়া! কি সুন্দর সব বোঝে এখন, কি সুন্দর সবাইকে আগলে রাখতে জানে। আচ্ছা, ছাড়ো এখন। কেউ আসবে উজান। উজান হিয়াকে তার দিকে ঘুরিয়ে হিয়ার সারা শরীরে আদর করতে করতে বলল, একবার ধরলে ছাড়তেই তো মন চায় না ম্যাডাম। কি যে বেহাল অবস্থা বানিয়ে দিচ্ছেন আমার। হেসে ফেলল হিয়া। অনেক কষ্টে উজানকে বুঝিয়ে গোসলে পাঠাতে সক্ষম হলো। সত্যি এই পাগলটা পারেও বটে, সারাক্ষণ শুধু আদর আর আদর। এদিকে রোদেলা আর শিশির নিজেদের মধ্যে সব ঝড়ঝাপটা কাটিয়ে যেই জীবনটাকে নতুন করে উপভোগ করতে শুরু করলো, তো উল্টো দিকে উজান হিয়ার পাশে ঝগড়া খুনসুটি যেন লাগামহীনভাবে বেড়ে উঠল। সেগুলো অবশ্য ভালোবাসাময় ঝগড়া, সিরিয়াস কিছুই না। এদিকে এদের এই তুতু ম্যামের নামক ভালোবাসার আধিক্যতায় মাঝে মধ্যে বিরক্ত হয়ে ওঠে শিশির। কিন্তু উজান আর হিয়ার এই টম এন্ড জেরি টাইপ ঝগড়া বেশ উপভোগ করতে শুরু করলো রোদেলা। দিনে সারাদিন ঝগড়া ঝগড়া ঝগড়া, রাতে আবার কি সুন্দর দেখো, একে অপরকে জড়িয়ে শান্তির এক ঘুমে হারিয়ে যায়। এরকম কেউ করে? আজও সেই রেশ ধরে উজানের সাথে কথা কাটাকাটি চলছে হিয়ার। ঝগড়ার মূল কারণ হিয়ার মনে মনে পাতানো সতীন প্রিয়ন্তী। লতার নানিকে দেখতে লতাসহ হিয়া আজ সকালে বেরিয়েছিল মেডিকেলের উদ্দেশ্যে। সেই সূত্রে লতার বায়নায় হিয়াকে যেতে হয় মেডিকেল ক্যান্টিনে। আর সেখানেই এক টেবিলে উজানের সাথে প্রিয়ন্তীকে দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠে হিয়া। এমনিতে হিয়া উজানের ব্যাপারে যা পজিটিভ, কাউকে উজানের আশেপাশে সহ্য হয় না তার। তার উপর কিনা একই টেবিলে একই সাথে এরা দুজন। আজ আর হিয়াকে কে পায়? উজানের মাথার চুল একটাও রাখে কিনা এই মেয়ের সন্দেহ। বের হন বাড়ি থেকে, বলছি না বের হন। দেখুন আর রাগ তুলবেন না কিন্তু আমার, হ্যাঁ? না হলে কিন্তু আপনাকে আমি। মৃদু হেসে হাতে থাকা আপেলটায় এক কামড় বসিয়ে গেটের দেয়ালে ঠেস দিয়ে একটা ভাব নিয়ে দাঁড়ালো উজান। আপেলটা চিবিয়ে নিয়ে রোদকে কণ্ঠ উঁচু করে বলল, কোথায় জানি একটা কিরকম জ্বলে যাওয়া গন্ধ গন্ধ পাচ্ছি বলে মনে হচ্ছে না। রোদ, এই রোদ, দেখ তো রান্নাঘরে কিছু পুড়ছে কিনা। আপনি আমার সাথে মজা করছেন, হ্যাঁ? জ্বলছি আমি, খুব জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছি। শান্তি এখন। হুম। চুলগুলো এক হাতে ব্রাশ করে নিয়ে উজান বলল, এত জেলাসি! ইস! তবে যাই বলো, আজকে কিন্তু প্রিয়ন্তীকে গ্রিন কামিজে মারাত্মক সুন্দর লাগছিল, তাই না? এখন তো আমি পুরনো হয়ে যাচ্ছি না? এখন তো প্রিয়ন্তী কেন, আমি বাদে সব মেয়েই তো সুন্দর লাগবে চোখে। পুরাতন তো একটু আধটু হয়েছো। আগের সেই বাচ্চামিটা মুখের মধ্যে নেই না। কি আর করার, বিয়ে যখন করেছি তখন তো আর মাঝ রাস্তাতে ফেলে দিতে পারি না। ঠোঁটে ঠোঁট চেপে সহ্য করল হিয়া, হাত দুটো শক্ত করে মুঠো করে বলল, আপনি বেরোবেন এই বাড়ি থেকে? আমি সত্যি সত্যি রেগে উঠলে কিন্তু। তার মানে এতক্ষণ তুমি মিথ্যে মিথ্যে রেগেছিলে হিয়া? আঙুল তুলে হিয়া বলল, আপনি না কি ভাবেন বলুন তো নিজেকে? খুব চালাক না? আরে চালাক তো আমি এমনিতেই। তোমার মতো মাথা মোটা নাকি? আচ্ছা হিয়া, একটা কথা জিজ্ঞেস করি। না ধরো, তুমি তো দিন দিন বুড়ি হয়ে যাচ্ছ না? শিশির আর রোজ যেভাবে তোমাকে আদর করে বুড়ি ডাকে, অমনি ডাকতে ডাকতে তো তুমি সত্যি সত্যিই বুড়ি হয়ে গেলে। এখন যদি আমি আরেকটা বিয়ে করি, সাপোজ প্রিয়ন্তীকেই করলাম, তুমি রাগ করবে না তো? না না, রাগ তাই করবে। তুমি না কত মিষ্টি হিয়া আমার। এতক্ষণ যাও বা চোখ মুখ শক্ত করে সবকিছু সহ্য করে যাচ্ছিল হিয়া, এবার তো টানতে টানতে উজানকে ফ্ল্যাটের বাইরে এনে গ্রিলের সামনে এনে দাঁড় করিয়ে ঠোঁটে ঠোঁট চেপে বলল, আমি আমি বুড়ি আর প্রিয়ন্তী তো কচি খুকি। আহারে, আরেকটা বিয়ে করবে? তা যাও না, যাও। আরেকটা কেন? বুকে সাহস থাকলে না আরো 1000টা করো। ভাইকে তো চেনো না, না ওখানেই গুলি করে রেখে দেবে তোমায়। আচ্ছা, যা, আমি তো ভয় পেয়ে গেলাম। আপনাকে তো আজ আমি বের করে দিয়েই ছাড়বো। আমার সাথে মশকরা? আমি রেগে আছি জেনেও আমাকে নিয়ে মজা দাঁড়ান তবে। হিয়া দৌড়ে গ্রিলের চাবি এনে গ্রিল খুলে উজানকে টানতে টানতে বলল, এই বের হন তো আপনি, বের হন। আর যদি এ বাড়িতে আমি আপনাকে দেখেছি না তো। আরে শার্ট তো ছাড়ো, নতুন শার্ট আমার। প্রিয়ন্তী বললো কি সুন্দর মানিয়েছে আমায়, আর তুমি শার্টটাকে টানাটানি করে ছিঁড়তে চাইছো, স্টুপিড গার্ল। হিয়া নিজের মাথায় মারতে মারতে বলল, হ্যাঁ আমি তো স্টুপিড ইডিয়েট। আমি মাথা মোটা গরু গর্ধব না হলে কি সরল মনে আপনাকে বিশ্বাস করে মেডিকেলের ডিউটি দিতে পারতাম? আমার এই মাসুম মনটা কি আর জানতো আপনি ডিউটির নাম করে ফার্স্ট ইয়ারের মেয়েদের সাথে রং তামাশা করে বের হন?
মেয়েদের সাথে না, বলো অনলি প্রিয়ন্তীর সাথে। হিয়া উজানের গলা টিপে ধরে বলল, আপনাকে তো আজকে আমি প্রিয়ন্তীর ভূত যদি না তাড়িয়েছি না আপনার মাথা থেকে, তো আমিও হিয়া মুনতাসির না। আরে পাগলি ছাড়, আরে তোর হাতের নখ হিয়া। উজানকে ছেড়ে দিয়ে হাত টেনে বের করতে নিতেই উপরের ছাদ থেকে সিঁড়ি বেয়ে নিচে নামছিল শিশির। আর নামতেই নিজের বোনের আবার সেই উজানকে বের করে দেওয়ার দেখে রীতিমতো রাগের আগুন জ্বলে উঠল পুরো শরীরে। আর কোনোদিন এ বাড়িতে আসবেন না আপনি। আপনাকে আসতে দেখলেই আমি কিন্তু। হ্যাঁ, ঘর জামাই থাকি না, তাড়িয়ে তো দিবে। শ্বশুরের সম্পত্তি আমার কি কোনো অধিকার আছে নাকি? ঘর জামাইয়ের মতো থাকবেন। এত এত কিসের বাইরের দিকে নজর দেন শুনি? আপনি না অহেতুক কথা বলে সময় নষ্ট করছেন। বের হন তো আপনি, হবেন কি? উজান বের হতে নেবে ঠিক সেই মুহূর্তে নিজেকে আর আটকাতে না পেরে হিয়ার দিকে ধেয়ে আসলো শিশির। হাত তুলতে ধরেও থেমে গেল। ভয় পেয়ে চোখ বন্ধ করে চুপসে গেল হিয়া। হিয়ার বাহু চেপে রাগান্বিত দৃষ্টিতে শিশির বলল, সে তুই জীবনে শুধরাবি না, আমার যা বোঝার বোঝা শেষ। উজান শিশিরের থেকে হিয়াকে ছাড়িয়ে নিয়ে তাকে শান্ত করতে করতে বলল, কিছু না জেনে রিয়েক্ট করিস না শিশির। আমি হিয়াকে রাগিয়ে দিচ্ছিলাম, যার কারণে হিয়া। সে যেই কারণেই হোক, বাড়ি থেকে বের করে দিবে, এটা কেমন আচরণ? এই, তুই চাস না ওজান এ বাড়িতে থাকুক? বল, চাস না? না চাইলে খোলাখুলি বলে দে, আমি আজকে তোদের ডিভোর্সের ব্যবস্থা করে দেবো। কথাটা খুব উঁচু কণ্ঠে হিয়াকে ঝাড়ি দিয়েই বলল শিশির। এদিকে শিশিরের গলা পেয়ে দৌড়ে আসলো রোদেলা। কান্নারত হিয়াকে শান্ত করতেই তাকে আগলে নিতেই এক ছুটে কাঁদতে কাঁদতে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল হিয়া। এদিকে কপালে হাত দিয়ে উজান বলল, অহেতুক সিন ক্রিয়েটটা না করলেই চলতো না তোর? আগে তো শুনবি পুরো ব্যাপারটা। আমি চাই না কিছু শুনতে। গত কয়েক মাস ধরে তোদের এসব মানুষ তো একটা দিন অন্তত চুপ থাকে, এভাবে সারা জীবন একসাথে থাকবি কি করে? তুই যা ভাবছিস সেরকম কিছুই হয়নি ভাই। তুই আসলি কেন আমাদের মাঝে? খামোখা মেয়েটাকে কাঁদিয়ে দিলি। রোদ শিশিরকে রাগ করতে করতে বলল, আমি এর আগেও তোমাকে দেখেছি। অহেতুক তুমি মেয়েটার সাথে চিল্লাচিল্লি রাগারাগি করো। কেন করো? শোনো তো, আগে দোষটা কার? শিশির শুনল না। রাগ করে রুমে ঢুকে দরজাটা ধাম করে বাড়ি মারল। রোদ উজানকে আঙুল তুলে বলল, সব তোর জন্য হয়েছে। ঘর থেকে সব শুনেছি আমি। কি দরকার ছিল প্রিয়ন্তীর কথা বলে মেয়েটার রাগ তুলে দেবার? জানিসই তো তোর ভাগ দেয়া কাউকে দেয়া পছন্দ করে না সে। তারপরেও আরে আমি কি করলাম? এরকম তো রোজ হয়। আজকে যে শিশির এসে এভাবে। রোজ তো আর শিশির বাড়িতে থাকে না। জাগিয়ে এবার ভাঙা মান হিয়ার। দোয়া করি হিয়ার এই রাগ যেন আগামী 1 সপ্তাহ না কমে আর। কি খারাপ বোন তুই রোদ! কোথায় ভাইকে হেল্প করবি, উল্টো বদদোয়া দিয়ে বলছিস আগামী 1 সপ্তাহ যেন হিয়ার রাগ না কমে। সিরিয়াসলি? দরজা জানালা লাগিয়ে রুমটাকে অন্ধকার বানিয়ে গাল ফুলিয়ে বসে আছে হিয়া। সাথে চলছে লতার সাথে ফেসবুকে এক বিরাট চ্যাটিংয়ের পসরা। কি তার অভিযোগ, কি তার রাগ। এদিকে সোফার রুমে শুয়ে সেই কনভারসেশন পুরো দম উপভোগ করছে যেন উজান। হিয়ার সেই পাসওয়ার্ড তো এখনও উজানের কাছে। এখনও নিজের কম হিয়ার আইডিতেই আনাগোনা যেন বেশি চলে উজানের। সেই কনভারসেশন পড়তেই মনে মনে যে এত হেসে ফেলছে ছেলেটা, তা হিয়া আর লতার টেক্সট দেখলেই বলায় বাহুল্য রাখে। সাথে ভালো লাগছে এই ভেবে যে হিয়া আর যাই করুক উজানের ওপর বিশ্বাসটা তো ঠিক বজায় রেখেছে। তুই স্যারকে সন্দেহ করছিস হিয়া? তোর মনে হয় উনি সন্দেহ করার মতো মানুষ? যে মানুষটা আমার জন্য তার পরিবার ছেড়েছে নিজের মাকে ফেলে আসতে, তাকে সন্দেহ করতে বলছিস? তাহলে তোর এই মন খারাপের কারণ? মাকে ফেলে আসছে তাকে সন্দেহ করতে বলছিস? তুই তো জানিসই আমি ওনাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না। উনি আমার তো শুধু আমার। কি দরকার ওই প্রিয়ন্তীর সাথে কথা বলার? মেয়েটাকে তো প্রথম থেকেই সুবিধার মনে হয় না আমার। দেখলি না কিরকম ফোনটা লুকিয়ে রেখেছিল আমার একবার। তা বুঝলাম, হয়তো দেখ স্যার কোনো জরুরি দরকারে ওর সাথে একসাথে বসে। সে আমি জানি, ওনার দায় ছিল বলেই উনি বসেছিল, কিন্তু আমার জিনিসটা ভালো লাগেনি। এটাই হচ্ছে মূল কথা। কেন বসবে উনি ওই মেয়েটার সাথে? উনি জানে না ওই মেয়েটা কি নজরে দেখে ওনাকে? তা এখন কি করবে? এইভাবে রুমে দরজা দাঁড়িয়ে বসে বসে কাঁদবে? কাচ্ছি কোথায়? আমি তো আমার রাগ দেখাচ্ছি। উনি কি বলে জানিস? আমি নাকি বুড়ি প্রিয়ন্তীকে নাকি গ্রিন কামিজে কি সুন্দর মানিয়েছে। হিয়া, আমি যদি প্রিয়ন্তীকে বিয়ে করি তুমি কি খুব রাগ করবে? বলো কিরকম লাগে তখন?
হেসে ফেলল লতা, শত শত হা 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 ইমোজি ভরিয়ে দিয়ে রিপ্লাই করলো। ব্যাপারটা কিন্তু বেস্ট ইন্টারনেটের হবে রে হিয়া। 203 মিলে চুলোচুরি করবি, ওয়াও! না বল? হুম হুম। পাতার বাচ্চা লতা, এক গুটিয়ে চামড়া লাল করে দিব তোর, জানতো। আরও হেসে দিয়ে এক গাদা হা হা দিতেই রাগে লতাকে ব্লক করে দিল হিয়া। এদিকে হিয়ার আর লতার এই কনভারসেশন বেশ উপভোগ করলো উজান। হিয়া কিনা লতাকে মেরে লাল চামড়া বের করে দেবে। সত্যি এই মেয়ে ডেঞ্জারাসও বটে। নিজেকে সামলে ব্যালকনি বরাবর হিয়ার জানালার কাছে এসে দাঁড়ালো উজান। থাই খুলে ভেতরে উকি দিলে ধপ করে উঠে এসে উজানের দিকে তেড়ে আসলো হিয়া। চোখগুলো ইয়া বড় বড় করে বলল, আপনার জন্য ভাইয়া আমাকে মারতে ধরেছিল। হ্যাঁ, আপনার সাথে আমার আর কোনো কথা নেই, ছাড়ুন বলছি। আমি আমি ডাকবো কিন্তু ভাইয়াকে। হ্যাঁ ডাকো, নিজের পায়ে নিজে কুড়াল মারতে মন চাইলে ডাকো। আপনাকে না, আমি। পর্দা সরিয়ে হিয়া পিছিয়ে আসতেই হিয়ার জামা টেনে ধরল ওজান। ব্যথা পেয়ে আবারও জানালার গ্রিলে লেপটে গেল হিয়া। আমার জামা ছিঁড়লো উজান, এই যে লোক কি করছেন কি? আমার লাগে তো। ওজান হিয়ার জামা ছেড়ে হিয়ার গলা জড়িয়ে বলল, দাও না গেটটা খুলে। দেখো রাত 12টা বাজছে, এরকম করে নিজের স্বামীকে বাহিরে দাঁড় করিয়ে রাখাটা কি ঠিক বলো? এ বলেছে দাঁড়িয়ে থাকতে? যান গিয়ে কোথাও শুয়ে পড়ুন, বাড়িতে তো রুমের অভাব নেই না। না, তুমি যখন বলবে তবে আমি ফ্লাইটের ভেতর পা রাখবো, নয়তো। নয়তো কি? এখানে সারা জীবন এভাবে দাঁড়িয়ে থাকবেন? হুম হুম থাকবো। বেশ, তাহলে তাই থাকুন। আজকে আপনি আমাকে খুব হার্ট করেছেন। হ্যাঁ, এত সহজে আপনাকে আমি ক্ষমা করব না। আপনার ইচ্ছে হলে অন্য রুমে গিয়ে থাকুন, নয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে পাহারা দিন, কিন্তু আমার রুমের দরজা তো আমি এ জীবনেও আর খুলবো না। বলে ফাঁকতালে জানালার থাই ভেতর থেকে লক করে দিল হিয়া। এদিকে ব্যর্থ প্রেমিকের মতো নিজের উপর নিজেরই রাগ ঝেড়ে দাঁড়িয়ে পড়ল ওজান। কি করবে এখন? হিয়াকে তো বলল যে হিয়া না বললে ফ্ল্যাটে পা রাখবে না। এখন কি করি? এদিকে খিদাও তো পেয়েছে প্রচুর, কিন্তু রমে গিয়ে কোথাও ঘুমিয়ে পড়লেও তো হিয়া এসে বুড়ো আঙুল দেখিয়ে যাবে। ধুর, কি জ্বালা। সেদিন আর গেট তো খুললই না হিয়া। উপরন্ত ছাদ থেকে একটা ফেলে রাখা লম্বা চৌকি এনে হিয়ার জানালার কাছে বিছিয়ে দিয়ে তাতে শুয়ে পড়ল উজান। দেখে তো মহারানীর রাগ আদৌ কখন ভাঙে। সেদিন আর হিয়ার মান ভাঙেনি। উজানও সারা রাত মশার কামড়ে ওই বাহিরেই পড়েছিল। রোদেলা এসে বালিশ আর খাবার দিয়ে গিয়ে মজা নিতে নিতে ভাইয়ের লেগ ফুল করলেও শিশির বড্ড খেপে উঠল বিষয়টায়। উজানকে চোখ রাঙিয়ে বলল ভেতরে এসে ঘুমোতে, কিন্তু উজানও উল্টো রাগ ঝেড়ে বলল, সব তোর জন্য হয়েছে, তুই এরকম না করলে কিছুই হতো না। এদিকে সেদিন তো ওভাবে পার হলো। পরের দিন দুটো ডিউটি সেরে উজান আসতেই দরজা লাগিয়ে ফেলল হিয়া। রোদ এসে পরপর বাহিরের চৌকিটার ওপর ভাতের প্লেট রেখে দাঁত কেলাতে কেলাতে ভাইয়ের এই করুণ অবস্থা পুরো দমে উপভোগ করলো। এবার আর থাকতে পারল না উজান। হিয়ার জানালার লকটা কী সব কায়দাবি ভঙ্গিতে খুলে ফেলল আজ। থাই সরিয়ে হিয়াকে ডেকে নিতেই ভয়ে অন্তরাত্মা কেঁপে উঠল হিয়ার। কি আশ্চর্য, থাই তো দুদিন থেকেই লক করা, তাহলে এভাবে সেটা খুলে দাঁড়ালোটা কে শুনি? কাপা পায়ে এদিকে ফিরতেই দেখলো স্ক্রু হাতে কীরকম চোখে রাগের আগুন জ্বালিয়ে তার দিকেই তাকিয়ে আছে ওজান। একটা ডোন্ট কেয়ার অ্যাটিটিউড নিয়ে থাই লাগাতে গিয়েই দেখলো কি আশ্চর্য, আবারও সেটাকে কি করে খুলে ফেলছে ওজান। আবারও লাগাতে গিয়ে থাইটা শক্ত করে চেপে ধরল ওজান। রাগান্বিত সুর টেনে বলল, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে হিয়া। তুমি দরজা খুলবা নাকি আমি দরজা ভাঙবো, কোনটা? যা ইচ্ছে করুন গিয়ে। গত দুদিনে কতবার আমার মান ভাঙাতে চেষ্টা করেছেন আপনি শুনি? কতবার ফোন দিয়েছেন আমাকে? ও, আমি কিছু করিনি না। এই যে সারা রাত মশার কামড়ে এখানে পড়ে থাকি যাতে তোমার সান্নিধ্যে থাকতে পারি, আর তুমি বলছো আমি কিছু করিনি। হ্যাঁ হ্যাঁ, তো কি হয়েছে? কেউ বলেছে নাকি মশার কামড়ে পড়ে থাকতে? আসুন ভেতরে, কত রুম আছে, দরকার পড়লে ভাইয়া রুমে গিয়ে থাকুন। এত পেয়ারের বন্ধু আপনার। হিয়া আমি কিন্তু। হিয়া মুখে ভেঙচি এঁটে পর্দা টেনে দিয়ে মেলে দিল। বিছানায় শুয়ে নিতেই উজান আবার পর্দা সরিয়ে দিল। এই চলল ঘণ্টাখানিক। রোদ এসে উজানের গায়ে কাঁথা ছুঁড়ে দিয়ে দুঃখী দুঃখী মুখ করে বলল, ইস, এখনো রাগ ভাঙেনি না পিচিটার? তো খুব মজা লাগছে না এইসব? একবার হিয়াকে দরজা খুলতে দে, তারপর হিয়ার সাথে তোকেও ঠাঁটিয়ে দুটো চড় মারবো। রোদ জানালার দিকে এগিয়ে এসে হিয়াকে ডেকে নিয়ে বলল, একদম ঠিক কাজ করেছিস বুড়ি। এদেরকে না এরকম করেই পানিশমেন্ট দেওয়া উচিত, বুঝলি? আমি একদম ঠিক করছি না রোদাপু, বলো।
তোমার ভাই বলে কি না আমার সতী নামবে, সাহস কত বড়! একদম ঠিক করছিস, আমি হলে তো। রোদকে কিছু বলতে না দিয়ে রেগে মেগে তাকে টানতে টানতে ভেতরে পাঠিয়ে দিল ওজান। সব নষ্টের মূল এই রোদ। বেশি আদর দিয়ে দিয়ে হিয়াকে বাদর বানিয়ে দিচ্ছে আজকাল যেন। কপালে হাত দিয়ে অনেকক্ষণ বারান্দায় পায়চারি করল ওজান। না, এভাবে হবে না, মান ভাঙাতে কিছু তো করতেই হবে এবার। কি করা যায়? রাত তখন দুটোর মাঝামাঝি। হিয়ার জানালার থাই দিয়ে এক গাদা চকলেট ঢিল ছুড়ল ওজান। হিয়া তখন রাত জেগে ফিজিক্সের থিওরি মুখস্থ করতে ব্যস্ত। আচমকা এতগুলো চকলেটের পসরা দেখে চকিতে লাফিয়ে উঠল হিয়া। আরে, এতগুলো চকলেট! চকলেট হাতে জানালার পর্দা সরিয়ে উকি দিতেই দেখলো এক গাদা গোলাপ হাতে দাঁড়িয়ে আছে ওজান। মনে মনে তো অনেক খুশি হলো হিয়া, কিন্তু না, এত সহজে রাগের বরফ গললে কি চলবে? হিয়া পর্দা টেনে দিতেই সেটাকে আটকে ধরে আদুরে কণ্ঠে ওজান বলল। সরি। কি একটা ভেবে নিয়ে ভেঙচি কেটে সব চকলেট জানলা দিয়ে ওজানের চৌকিতে ছুড়ে দিয়ে নিজের পড়াতে আবার মন দিল হিয়া। কি করে ওজান এখন? কিছু সময় বাদে আবারও নক করল ওজান। হিয়া সাড়া দিল না। জানালা দিয়ে দুটো গল্পের বই ঢিল দিতে লাফিয়ে উঠল হিয়া। আরে, এগুলো তো সেই বই যেগুলো তার রোদ আপুকে আনতে বলবো বলে ভাবছিল সে। ইস, মনে মনে তো হাজারটা লাড্ডু ফুটে গেল হিয়ার। মনে তো হচ্ছে বইগুলো পড়ে রাতের মধ্যে শেষ করে দিক সে, কিন্তু বইগুলো নিলেও তো হার মানতে হবে না। কষ্ট হলেও চকলেটের মতো আবারও সেগুলো ফেরত পাঠালো হিয়া। রাগ উঠল ওজানের। এত অভিমান হিয়ার, হ্যাঁ, যে এত কিছু করেও মান ভাঙছে না। শেষে আর একবার ট্রাই করতে 2 প্লেটের মতো ফুচকা এনে টক সহ পলিথিনের প্যাকেটটা ভেতরে ছুঁড়ে দিল উজান। ফুচকার গন্ধ নাকে পৌঁছতেই জিভে তো যেন নিমিষেই পানি চলে আসলো হিয়ার। মুখে এক বিরাট হাসি ঝুলিয়ে ফুচকার প্যাকেট নিয়ে নাড়াচাড়া করতে করতে ভাবলো ফেরত দিব কি দেব না, দেব কি দেব না। ইস, চকলেটের বই তো পরে নেওয়া যাবে, কিন্তু এখন এই ফুচকাগুলো দিয়ে দিলে তো তারই লস না। শেষে মুখে এক কাঠিন্যতা এনে জানালায় এসে দাঁড়িয়ে পড়ল হিয়া। হাতের সাথে হাত গুজে দিয়ে রাশভারী মুখ করে বলল,